জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে দেখা করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা, অর্থনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পর বিএনপি প্রধানের এই সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময়কে ইতিবাচক রাজনীতির দৃষ্টান্ত বলছে জামায়াত ও এনসিপি। রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা থাকলেও সংলাপের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব বলে মনে করে তারা। জামায়াত জানিয়েছে তারা সরকারের অংশ হবে না, শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে সংসদে। এক নতুন রাজনৈতিক অধ্যায়ের শুরুর অংশ হিসেবেই রবিবার সন্ধ্যায় গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উদ্দেশ্য জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ। সন্ধ্যা 7:15টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার জামায়াতের আমিরের বাসভবনে পৌঁছান তারেক রহমান। শুভেচ্ছা ও সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময়ে দুই দলের কেন্দ্রীয় নেতারা ওই সময় উপস্থিত ছিলেন। এমন সাক্ষাৎকে ইতিবাচক হিসেবে দেখার পাশাপাশি সংসদে নিজেদের অবস্থানের কথা তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির। পজিটিভ যে কোনো বিষয় আছে আমরা বলেছি আমরা কোঅপারেট করব, এবং জনগণের স্বার্থের বিপরীতে যদি সেরকম কোনো ভূমিকা থাকে আমরা প্রতিবাদ এবং ভূমিকা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। জামায়াতে ইসলামী কোনো জাতীয় সরকারে অংশগ্রহণ করবে না। জামায়াতে ইসলামী এখানে একজন কনস্ট্রাকটিভ, শক্তিশালী একটি বিরোধী দলের ভূমিকা পালন করবে। জামায়াতের আমিরের সাথে সাক্ষাৎ শেষে রাত 8:30টার দিকে সার্কিট হাউস এলাকার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান। কুশল বিনিময় হয় পরস্পরের সাথে। নেতাদের এমন মেলবন্ধনকে ইতিবাচক রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মত দেন এনসিপির সদস্য সচিব। বাংলাদেশের সংস্কারের যে প্রশ্ন, সেই প্রশ্নকে কিভাবে সুরাহা করা যায় এবং বিচারের যে প্রশ্ন, সেই বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। আজকে জনাব তারেক রহমান এবং জনাব নাহিদ ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যকার আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্যমূলক সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস আমাদেরকে দেয়। সামনের দিনগুলোতে রাজনৈতিক শিষ্টাচারের এমন চর্চা অব্যাহত থাকবে বলে মনে করে সবাই। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 32টি আসনে জামায়াত জোটের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে 11 দল। এই ভোট কারচুপি ও সহিংসতার প্রতিবাদে আজ বিকাল 4:30টায় বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দিয়েছে এই জোট। ভোটের 4 দিনের মাথায় বিক্ষোভে নামছে দলগুলো। নির্বাচনে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি দাবি করলেও জোটের এমপিরা শপথ নেবেন এবং সংসদে গঠনমূলক বিরোধী দলের ভূমিকায় থাকবে বলে জানিয়েছে 11 দল। এদিকে অভিযোগ নিয়ে প্রার্থীদের হাইকোর্টে শরণাপন্ন হতে বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রবিবার 4 নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হাবিদুর রহমান আজাদ বলেন, বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ করার পরও তড়িঘড়ি করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রীতি ভেঙে আগামীকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এমপি ও মন্ত্রীদের শপথ। সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, এএমএম নাসির উদ্দিনের শপথ পাঠ করানোর বিষয়ে চিঠি পাওয়া যেতে পারে আজ। শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ী 297 জন সংসদ সদস্যের গ্যাজেট প্রকাশের পর এবার নতুন সরকারের শপথ গ্রহণের পালা। মঙ্গলবার সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ পড়ানোর প্রস্তুতি চলছে, যা এতদিন হতো সংসদ ভবনের অভ্যন্তরে। শপথ পাঠ করানো নিয়ে আলোচনা ছিল। গ্যাজেট প্রকাশের 3 দিনের মধ্যে স্পিকার বা তার মনোনীত কেউ এমপিদের শপথ না পড়ান, তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের শপথ পড়ানোর কথা। এই বাস্তবতায় মঙ্গলবার শপথ পড়াতে যাচ্ছেন সিইসি। 3 দিনের ভিতরে যদি স্পিকার, ডেপুটি স্পিকার শপথ না পড়ান, তাহলে চতুর্থ দিন থেকে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন, সে বিধান রয়েছে। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন।
সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন। এরপর সংসদীয় দলের নেতা রাষ্ট্রপতির কাছে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেবেন এবং নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানাবেন। বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। আর মন্ত্রিসভার সদস্যদের শপথ বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হওয়ার রেওয়াজ ছিল। এবার রেওয়াজ ভাঙছে। সংসদের দক্ষিণ প্লাজাতেই শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ঋণের দায়ে জর্জরিত গরিব সরকার এর দায়িত্ব নিতে যাচ্ছে বিএনপি। কোষাগার শূন্য, কিন্তু পরিবর্তন আর সংস্কারের আশা আকাশচুম্বী। পরিস্থিতি এমন যেন দায়িত্ব নিয়ে শুরু করতে হবে নতুন সরকারকে। বিশ্লেষকরাও মনে করেন ভঙ্গুর অর্থনীতি, বেকারত্ব, নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রতিবেশী দেশের সঙ্গে শীতল সম্পর্কের কঠিন পরিস্থিতি ছাপিয়ে সীমিত সম্পদে জনগণের অগুনতি আকাঙ্ক্ষা পূরণের চাপ নতুন সরকারের জন্য হবে বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথা। গেল 1.5 বছরে আর্থিক খাতে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি, বিমা খাত রয়ে গেছে আড়ালেই, আর পুঁজিবাজার আটকে গেছে জরিমানার চোরাবালিতে। রাজস্ব আহরণ লক্ষ্য পূরণ হয়নি। ব্যাংক খাতের দুর্বল অবস্থার পরও সরকারের বাজেট অর্থায়নের প্রধান উৎস ব্যাংক ঋণ। সংস্কার ঝুলিয়ে রেখেই বিদায় নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পজিটিভ যে রিফর্মগুলি, আমার বিশ্বাস আমাদের নতুন যে গভর্নমেন্ট আসছে চলমান প্রক্রিয়া ধরে রাখবে। এই ধরনের রিফর্মগুলি যদি না হয় তাহলে কিন্তু আমরা ফিউচারে একটা কার্যকর ব্যাংকিং সেক্টর দেখব না। ইন্স্যুরেন্স সেক্টর বিশেষ করে এবং সাথে ক্যাপিটাল মার্কেট, এইখানে অগ্রগতি খুব লিমিটেড। অনেকগুলো আইন এবং রেগুলেশন, সেগুলোকে ঢেলে সাজানোর বিষয় আছে, সেই রিফর্মসটাও প্রয়োজন। চলতি অর্থবছরের জুলাই সেপ্টেম্বরে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 4.5% হারে। বিশ্ব ব্যাংকের তথ্য বলছে অর্থনৈতিক মন্দায় বেড়েছে বেকারত্ব, কাজ না পাওয়ায় বেড়েছে দারিদ্র্যের হার, আর বিনিয়োগ সন্দেহাতীতভাবেই কমেছে। ইন্টারেস্ট রেট এখন অ্যাবসলিউটলি ভেরি ভেরি হাই। এটাকে অবশ্যই নামিয়ে আনতে হবে। মার্কেটে ফাইন্যান্সিয়াল সেক্টরের উপর যে কনফিডেন্সটা ফিরিয়ে আনতে হবে, এটার জন্য কাজ করতে হবে। সেখানে আপনার সুশাসনটাকে ফিরিয়ে আনা অতি জরুরি। গেল 1.5 বছরে বদলে গেছে খোদ রাজধানীর সড়কের চিত্র। রাজপথের দখল নিয়েছে রিকশা, কমে গেছে শহরের গতি। একই বিশৃঙ্খলা যেন রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে, যার দ্রুত উত্তরণ চান জনগণ। আমরা আশা করি নতুন সরকার এসে আর্থিক খাতের উন্নয়ন করব। অসুবিধাগুলো, সব সমস্যাগুলো সমাধান হয়ে যাক, এটাই আমরা চাচ্ছি। পুলিশের পোশাক বদলেছে, কিন্তু তাদের জবাবদিহি নিশ্চিত হয়নি নাগরিকের কাছে। আমলাতন্ত্র হয়নি জনকল্যাণমুখী। শেখ হাসিনার পালিয়ে যাওয়া আর ভারত নিয়ে নানা কথার যুদ্ধে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক এখন চরম অবনতিতে। যে কোনো দেশের সাথে আমাদের ডিপেন্ডেন্সি যেন না থাকে। যত বেশি আমরা ডাইভার্সিফাই করতে পারবো তত কিন্তু, যেটাকে স্ট্র্যাটেজিক অটোনমি বলা হয়, সেই জিনিসটা কিন্তু সুবিধা হবে। রাজস্ব আহরণে গতি নেই, বাজেট ঋণ নির্ভর। অর্থনীতির চাকায় গতি আসে এমন আশাও নেই। আছে উন্নয়নশীল দেশ হওয়ার চ্যালেঞ্জও। এসব উত্তরণের উপায় হিসেবে দূর করা যায়নি বাণিজ্যের বাধা, কমানো যায়নি ঘুষ, দুর্নীতি। 2 যুগ পর ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ পেয়েছে জনগণ। তাই নির্বাচিতদের কাছে প্রত্যাশাও অনেক। যেন দেশে চাঁদাবাজিটা বন্ধ হয় এবং রাস্তাঘাটে যে মেয়েরা যেন সেফ থাকে। নির্বাচিত সরকার হলে ব্যবসা বাণিজ্য সবকিছুর উন্নতি হবে এবং আমাদের অর্থনৈতিক অবস্থা সচল হবে। সংকট অনেক, তবে এসব ছাপিয়ে জনগণের প্রত্যাশা দ্রুত পূরণের চাপই হতে পারে নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণ ও মানবিক সহায়তার জন্য বোর্ড অফ পিসের সদস্য রাষ্ট্রগুলো $500 কোটি বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করেছে। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজা বোর্ড অফ পিসের প্রথম সম্মেলন। এতে আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তার এই ঘোষণা দেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গাজা পুনর্গঠন ও সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তার অংশ হিসেবে এ অর্থ সহায়তা দেওয়ার কথা জানান ট্রাম্প। এদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে ট্রাম্প। তিনি আরও জানান, বোর্ড অফ পিস ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থায় পরিণত হবে।